একসময় যাকে বলা হতো ক্রিপ্টো দুনিয়ার রাজা, সেই স্যাম ব্যাংকম্যান ফ্রিড আর তার এফটিএক্স সাম্রাজ্যের পতনটা ছিল এক কথায় নাটকীয়। চলুন আজ আমরা এই বিশাল আর্থিক কেলেঙ্কারির গল্পটাই সহজ করে বুঝব। ২৫ বছর, হ্যাঁ ঠিকই দেখছেন, এটাই হলো স্যাম ব্যাংকম্যান ফ্রিডের জেলের সাজার মেয়াদ। একসময়ের এই ক্রিপ্টো বিলিয়নিয়ার আমেরিকার ইতিহাসে এত বড় এক আর্থিক জালিয়াতি জাল বুনেছিলেন, আর এটাই তার শেষ পরিণতি। তো প্রশ্নটা হলো, যে মানুষটাকে বলা হতো ক্রিপ্টোর পোস্টার বয়, যার হাতে ছিল $32 বিলিয়ন এক বিশাল সাম্রাজ্য, তিনি আখির এই জায়গায় এসে পৌঁছালেন কিভাবে? প্রসিকিউটররা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন, এটা কোনো মামুলি ব্যবসায়িক লোকসান বা ভুল নয়, এটা ছিল একটা পরিকল্পিত অপরাধ। জেনে বুঝে গ্রাহকদের $8 বিলিয়নেরও বেশি টাকা চুরি করা হয়েছে। ব্যাপারটা দেখুন, বাইরে এক আর ভেতরে আরেক। মানে সবার সামনে স্যাম ব্যাংকম্যান ফ্রিডের পরিচয় ছিল একজন পরোপকারী জিনিয়াস ম্যাথ নার্ডের, কিন্তু পর্দার আড়ালে তিনিই ছিলেন এই বিশাল জালিয়াতির মাস্টারমাইন্ড। একসময় ভাবা হতো এই সাম্রাজ্যকে কেউ চলাতে পারবে না, কিন্তু 2022 সালের নভেম্বরে অবিশ্বাস্য দ্রুতগতিতে সবকিছু ভেঙে পড়ল। চলুন দেখি কিভাবে মাত্র 10টা দিনে পুরো খেলাটা উল্টে গেল। গল্পের শুরুটা হয় 2রা নভেম্বর একটা নিউজ রিপোর্টকে কেন্দ্র করে, আর তারপর মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে প্রথমে প্রতিদ্বন্দ্বী বাইন্যান্সের একটা ঘোষণা, তারপর একটা বাঁচানোর চেষ্টা, সেটাও ব্যর্থ হলো, আর শেষে 11ই নভেম্বর এফটিএক্স নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিল। ভাবা যায়, মাত্র এক সপ্তাহে $32 বিলিয়ন একটা কোম্পানি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কিন্তু এত বড় পতনের কারণটা কি ছিল? আসলে কারণটা হলো অ্যালামেডা রিসার্চের ব্যালেন্স শিট। জানা গেল তাদের বেশিরভাগ অ্যাসেটই হলো এফটিটি টোকেন, যেটা এফটিএক্স নিজেই বানিয়েছিল। মানে নিজের তৈরি করা জিনিসের ওপর ভর করে দাঁড়িয়েছিল পুরো কোম্পানিটা। যেই না প্রতিদ্বন্দ্বী বাইন্যান্স তাদের এফটিটি বিক্রি করার ঘোষণা দিল, অমনি টোকেনের দাম পড়তে শুরু করলো, আর গ্রাহকদের মধ্যে শুরু হলো প্যানিক। সবাই একসাথে $6 বিলিয়ন তুলে নিতে চাইল, যেটা সামলানোর মতো অবস্থায় এফটিএক্সের ছিল। আচ্ছা চলুন এবার জালিয়াতিটা ঠিক কিভাবে করা হয়েছিল তার একেবারে গভীরে ঢোকা যাক। প্রতারণার মূল আইডিয়াটা কিন্তু খুব জটিল কিছু ছিল না, আসলে খুবই সোজা। গ্রাহকরা যে টাকাটা এফটিএক্স এক্সচেঞ্জে রাখত আর ভাবত যে ওটা সুরক্ষিত আছে, সেই টাকাটাই এফটিএক্স লুকিয়ে তাদের আরেকটা কোম্পানি আলামেডা রিসার্চকে দিয়ে দিত। আর আলামেডা তারা সেই টাকা দিয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করত, নিজেদের ধার শোধ করত আর বিলাসবহুল জীবন কাটাত। এই স্লাইডটা দেখুন, কি পরিমাণ ধোঁকা দেওয়া হয়েছে। একদিকে স্যাম ব্যাংকম্যান ফ্রিড সবাইকে টুইট করে বলছে সব ঠিক আছে, আপনাদের টাকা সুরক্ষিত, আর অন্যদিকে তিনি নিজে খুব ভালো করেই জানতেন যে গ্রাহকদের অ্যাকাউন্টে $8 বিলিয়ন ঘাটতি আছে। পরিস্থিতি যে কতটা খারাপ ছিল তা বোঝা যায় এফটিএক্সের নতুন সিইওর একটা কথা থেকে। ভদ্রলোক এর আগে এনরনের মতো বড় কেলেঙ্কারি সামলেছেন। তিনি এসে বললেন, আমার জীবনে আমি এত বড় অব্যবস্থাপনা দেখিনি। তিনি আরও বলেন, এটা কোনো হাইটেক ক্রিপ্টো জালিয়াতি না, এটা হলো সোজা সাপটা পুরনো দিনের টাকা চুরির ঘটনা। এরপর যখন বিচার শুরু হলো, তখন বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর সব তথ্য। বোঝা গেল এই গল্পটা শুধু টাকা বা কম্পিউটার কোডের নয়, এই গল্পটা আসলে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার। স্যাম ব্যাংকম্যান ফ্রিডকে ডুবিয়েছে তারই সবচেয়ে কাছের মানুষেরা, তার নিজের তৈরি করা ইনার সার্কেল। ভাবুন একবার, তার প্রাক্তন প্রেমিকা ক্যারোলিন এলিসন, কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা গ্যারি ওয়ং আর ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর নিশাদ সিং, এরা সবাই নিজেদের দোষ স্বীকার করে স্যামের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছে। ক্যারোলিন এলিসন আদালতে দাঁড়িয়ে সরাসরি বলেছেন, স্যামই আমাকে অপরাধ করতে নির্দেশ দিয়েছিল। তিনি বলেন, এফটিএক্সের গ্রাহকদের টাকা যে আলামেদা ধার নিচ্ছে, এই সত্যিটা লুকানোর জন্য ভুয়া ব্যালেন্স শিট বানানোর নির্দেশটা স্যামই দিয়েছিল। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে এটা সিস্টেমের কোনো ভুল ছিল না, বরং সিস্টেমটাকেই জালিয়াতির জন্য তৈরি করা হয়েছিল। এফটিএক্সের আরেক সহ-প্রতিষ্ঠাতা গ্যারি ওয়ং তো স্বীকারই করে নিয়েছেন যে স্যামের নির্দেশে তিনি কোম্পানির সফটওয়্যার কোড এমনভাবে বদলে দিয়েছিলেন যাতে আলামেডা রিসার্চকে বিশেষ সুবিধা দেওয়া যায়। কি সেই সুবিধা? গ্রাহকদের টাকা থেকে প্রায় আনলিমিটেড ধার নেওয়ার ক্ষমতা। তো এই বিশাল পতনের পর কি হলো? এর প্রভাব শুধু এফটিএক্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চলুন দেখি কিভাবে পুরো ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এর ধাক্কাটা লাগল। এফটিএক্সের এই পতনটা ছিল একটা ডোমিনো এফেক্টের মতো। এর ধাক্কায় ব্লকফাই আর জেনেসিসের মতো আরও বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেল। বহু সাধারণ মানুষ রাতারাতি তাদের জীবনের সব সঞ্চয় হারাল। আর স্বাভাবিকভাবেই সারা বিশ্বের সরকার আর নিয়ন্ত্রক সংস্থাগুলো নড়েচড়ে বসল। ডিজিটাল অ্যাসেটের ওপর কড়া আইন আনার দাবি উঠল। তবে গল্পের শেষে একটা বিশাল টুইস্ট আছে।
আর সেটা হলো গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা। এটা সত্যি অবাক করার মতো। এত বড় একটা জালিয়াতির পর সাধারণত গ্রাহকরা তাদের টাকার সামান্য অংশই ফেরত পায়, কিন্তু এখানে এফটিএক্সের নতুন ম্যানেজমেন্ট বলছে তারা প্রায় সব গ্রাহককেই তাদের যা পাওনা ছিল তার চেয়েও বেশি, প্রায় 118 ভাগ টাকা ফেরত দিতে পারবে। কিভাবে সম্ভব হলো? দুটো কারণ। এক, নতুন ম্যানেজমেন্ট খুব ভালোভাবে অ্যাসেট রিকভার করেছে, আর দুই, এফটিএক্স পতনের পর ক্রিপ্টোর বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাচ্ছেন, যা সত্যিই ভালো খবর, কিন্তু এই পুরো ঘটনাটা ক্রিপ্টো দুনিয়ার ভেতরের অনেক বড় বড় দুর্বলতার সামনে নিয়ে এসেছে। তাহলে আসল প্রশ্নটা কি? এই ইন্ডাস্ট্রি কি এই ঘটনা থেকে সত্যি কোনো শিক্ষা নিল, নাকি এটা শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল আর ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে?